রাইট ফর্মস রাইট ফর্মস অফ ভার্ব। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। খুবই ইম্পর্টেন্ট টপিক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকরির পরীক্ষা থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন হোক, প্রাইমারি নিয়োগ হোক, বিসিএস হোক, যে কোনো সরকারি চাকরি হোক, যে কোনো বেসরকারি চাকরি হোক, সব জায়গায় রাইট ফর্ম অফ ভার্ব থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে। যেটি ইংলিশের খুবই প্রাণ টপিক, ইংলিশ গ্রামারের খুবই একদম ইম্পর্টেন্ট টপিক। যে টপিকটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যায় আসলে। কারণ হচ্ছে এই ধরনের টপিক গুলো হচ্ছে চাকরি বেসড টপিক। সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসটা যারা যারা করবে আমি আশা করবো যে প্রত্যেকে রাইট ফর্ম অফ ভার্বের আজকে পুরোপুরি ক্লাসটা শেষ করা সম্ভব না। কারণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বিশাল একটা টপিক, পুরো একটা সমুদ্রের মতো, আটলান্টিক মহাসাগরের মতো এই টপিকটা। একদিনে পুরো ক্লাসটা শেষ করা কখনো সম্ভব না। তো আমরা চেষ্টা করব বেস যে রুলস গুলো আছে, যে রুলস থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সেই রুলস গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং আরো একটা ক্লাস আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপর নিব। তবে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যে রুলস গুলো পড়াবো সেখান থেকে বারবার পরীক্ষার হলে প্রশ্ন আসে। তো সিম্পল যে রুলস গুলো আছে সেগুলো পড়বো, যে হার্ড রুলস গুলো যেগুলো আছে সেগুলো পড়বো। যে টপিক বা যে রুলস গুলা পরীক্ষার জন্য বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট, সেই রুলস গুলো আমরা আজকে বেশি বেশি প্র্যাকটিস এবং চর্চা করবো। ঠিক আছে? তো তো দেখি বলেন সবাই, প্রেপোজিশন কে কে চিনেন? প্রেপোজিশন কে কে চিনেন? প্রেপোজিশন কে কে চিনেন? সবাই প্রেপোজিশন লিখেন। ইন, এট, অফ, ফ্রম, অন, ওভার, অ্যাবভ, তারপর হচ্ছে আফটার, তারপর হচ্ছে বিফোর, যা যা আছে যত প্রেপোজিশন আছে। ঠিক আছে? যত প্রেপোজিশন আছে, মনে করেন আমি একটা লিখলাম ইন, সবাই একটা একটা লিখেন। এট, বিফোর, সবাই আমরা কিন্তু প্রিপোজিশন জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি প্রিপোজিশন। আফটার, বাই, অন, অফ, ডাবল এফ দিয়ে একটা আছে, তারপর হচ্ছে ওভার, অ্যাবভ, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে আপনার অন টু, ইনটু, ইত্যাদি অনেকগুলো প্রিপোজিশন আসলে আছে। অসংখ্য প্রিপোজিশন আমাদের জানা আছে। সবাই একটা একটা করে অন্তত কমেন্টে সবাই অন্তত একটা একটা করে প্রিপোজিশন লিখেন। ঠিক আছে? সবাই একটা একটা প্রিপোজিশন কমেন্টে জানান। একজন লিখছে ওট, ও ইউ জিএসটি, ওটটা আসলে কি? ওটটা প্রিপোজিশন না, আউট হচ্ছে প্রিপোজিশন। এই যে আউট, ও ইউটি, আউট হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? তারপর হচ্ছে অনেকে লিখছে উইথ। হ্যাঁ, উইথ হচ্ছে প্রিপোজিশন। উইথ কি? প্রিপোজিশন। উইথ হচ্ছে প্রিপোজিশন। আবার উইদাউট হচ্ছে কি? প্রিপোজিশন। উইদাউট প্রিপোজিশন। তারপর আরো অনেকগুলো অনেকে বিভিন্ন ধরনের বিফোর, আফটার, অফ, টু, এট, ফ্রম, অন, ইন, বিটুইন, অনেকে বিটুইন দিছে। হ্যাঁ অবশ্যই অনেকগুলো দিছে আসলে সবাই। অ্যাবাউট, বাই, টু, ইন, ফ্রম, অ্যাবাউট, অনেকে অনেকগুলো প্রিপোজিশন লিখছে। আমরা আরো লিখতে পারি ফ্রম, তারপর হচ্ছে অ্যাবাউট। তো যে এই একদম সহজ যে রুলসটা আছে সেই রুলসটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করে, যাতে করে আরো কঠিন না লাগে। ঠিক আছে? যত প্রিপোজিশন আসে শুধুমাত্র টু বাদ দিয়ে, টুটা বাদ দিলাম আপাতত, টুটা বাদ দিয়ে যত প্রিপোজিশন আছে, ইন, এট, বিফোর, আফটার, বাই, অন, অফ, ওভার, অ্যাবভ, অনটু, ইনটু, উইথ, উইদাউট, ফ্রম, অ্যাবভ, তারপর হচ্ছে অ্যাবাউট, সহ যত প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, এই সবগুলো প্রিপোজিশনের পর যদি কোনো কি আসে, ভার্ব আসে, ওই ভার্বটা কি হবে? আইএনজি হবে। ওই ভার্বটা কি হবে? আইএনজি হবে। এটা যেন সবার কাছে মনে থাকে। একদম সিম্পল রুলস। এটা হাজারবার আসছে পরীক্ষার মধ্যে। প্রত্যেকটি পরীক্ষায় রুলস থেকে প্রশ্ন আসে। প্রত্যেকটি পরীক্ষায় রুলস থেকে কি আসে? প্রশ্ন আসে। কারণ হচ্ছে এই রুলসটা এত বেশি ইম্পর্টেন্ট। যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর যদি কোনো কি আসে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটা কি হবে? আইএনজি হবে। এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আমরা যখন এক্সাম্পল দিব তখন সাথে সাথে সবার কাছে কি থাকবে? মনে থাকবে। এটা এতটুকু পর্যন্ত আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা একটু এক্সাম্পলের সাহায্যে চেষ্টা করি। যেমন I'm fond of swimming. Fond
অফ, এই যে এখানে সুইম, সুইম অর্থ কি সাঁতার কাটা, ঠিক আছে। তাহলে সুইমিংটা কি হয়ে যাবে, ভার্বটা আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভার্বটা কি হয়ে গেল, এখানে আইএনজি হয়ে গেল, ভার্বটা কি হয়ে গেল, আইএনজি হয়ে গেল। এই যে এখানে এটা কি অফ, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর ভার্ব আসছে সুইম, সুইম শব্দ অর্থ হচ্ছে কি সাঁতার কাটা। তার মানে সাঁতার কাটার পর যদি কোনো কি আসে, ভার্ব আসে, সেটা অবশ্যই কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আরেকটা লিখতে পারে আমরা বাই, বাই এর পর একটা মনে করেন ভার্ব দিলাম, বাই প্লে, প্লেটা কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে। বাই প্লেইং ইউ ক্যান এক্সারসাইজ, খেলাধুলার মাধ্যমে তুমি কি করতে পারো, চর্চা করতে পারো, অনুশীলন করতে পারো, ঠিক আছে। খেলাধুলার মাধ্যমে তুমি সবসময় কি করতে পারো, মানে এক্সারসাইজ করতে পারো, ঠিক আছে, ব্যায়াম করতে পারো। তারপর এই যে প্লেটা, এটা প্লেটা তাহলে কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে, প্লেটা তাহলে কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে, ঠিক আছে, আইএনজি হয়ে যাবে। তারপর আমি আবার লিখলাম যে 3 ইউ আর went from, গোটা কি হবে তাহলে বলেন তো, গোটা হয়ে যাবে কি গোয়িং, সবাই কমেন্টে জানান, ঠিক আছে। গোটা হয়ে যাবে গোয়িং, কারণ হচ্ছে এই যে ফ্রম আছে, এই যে বাই আসছে, এই যে অফ আসছে, প্রত্যেকটা যত প্রিপোজিশন আসুক না কেন, যতই প্রিপোজিশন আসুক না কেন, প্রত্যেকটা প্রিপোজিশনের পর কি আসবে, ভার্ব আসলে ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকটা লিখতে পারি হি ইজ, হি ইজ অ্যাবসর্বড, অ্যাবসর্বড মানে হচ্ছে মগ্ন, হি ইজ অ্যাবসর্বড ইন রাইট, এই যে এটা দেখি করেন, এটা সবাই করেন, হি ইজ অ্যাবসর্বড ইন রাইট, এই যে রাইটটাকে কি কোন ফর্মে আসবে এটা লিখে দেন, ঠিক আছে। তারপর আরো একটা লিখতে পারি আমরা চাইলে রাকিব has been playing by, এখানে একটা রান দিলাম, ঠিক আছে। এই রানটা কি হবে বলেন, তাহলে আমরা একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল, তিনটা এক্সাম্পল, চারটা এক্সাম্পল, পাঁচটা এক্সাম্পল, প্রত্যেকটাতে একটা একটা প্রিপোজিশন দেখেন, এখানে অফ আছে, এখানে ফ্রম আছে, এখানে বাই আছে, এখানে ইন আছে, এখানে বাই আছে, প্রত্যেকটা প্রিপোজিশনের পর কি হবে, তাহলে প্রথম বস্তু সবার কাছে ক্লিয়ার কিনা। এরোসা প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, সেই ভার্বটা কি হবে, আইএনজি হবে। আর কখনো ভুল করবো কিনা, যদি পরীক্ষার হলে যদি আপনার থাকে, মনে করেন পরীক্ষার হলে আসছে এভাবে, পরীক্ষার হলে আসছে এভাবে, পরীক্ষার হল আসছে যে হি ইজ অ্যাবসর্বড ইন, এক নাম্বার আসছে প্লে, এক নাম্বার আসছে কি প্লে, তার দুই নাম্বার আসছে প্লেস, দুই নাম্বার আসলে প্লেস, তিন নাম্বার আসলে হচ্ছে কি টু প্লে, টু প্লে, চার নাম্বার আসছে কি প্লেইং, চার নাম্বার আসছে হচ্ছে প্লেইং, ঠিক আছে, প্লেইং। হি ইজ অ্যাবসর্বড, অ্যাবসর্বড ইন, এটার অর্থ হচ্ছে কি মগ্ন, অ্যাবসর্বড ইন শব্দের অর্থ হচ্ছে কি মগ্ন, ঠিক আছে। অ্যাবসর্বড ইন শব্দের অর্থ কি, ফ্রেজটার অর্থ হচ্ছে কি মগ্ন, মানে কি হয়ে যাওয়া, একদম ধ্যানে মগ্ন হয়ে যাওয়া, বেশি অ্যাটেনশন দিয়ে দেবো, ওটার নামে হচ্ছে অ্যাবসর্বড ইন। হি ইজ অ্যাবসর্বড ইন প্লেইং, সে খেলাধুলায় কি মগ্ন। তো এই রোজটা সবার কাছে একদম, যারা যারা কানেক্টেড আছেন সবার সাথে সবার ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানান কষ্ট করে। জোবাইর হোসেন প্লেইং, তিনি যে মন্ত্রী সরকার ক্লিয়ার, নাদিয়া ইসলাম তিনি প্লেইং দিয়েছেন, অপরাজিতা রূপকথার প্লেইং দিয়েছেন, ফারজান আহমেদ ক্লিয়ার দিয়েছেন, আইরিন আক্তার ক্লিয়ার দিয়েছেন, অবশ্যই অনেকেই বেশিরভাগ স্টুডেন্ট তাহলে তাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা দ্বিতীয় রোজে চলে যাচ্ছি। একটা কি বাকি রাখছিলাম, একটা প্রেপোজিশন বাকি রাখছিলাম, দেখি বলো তো সেটা কি। একটা প্রিপোজিশন কিন্তু আমরা বাকি রাখছি, সব প্রিপোজিশন বলছি যে সব প্রিপোজিশনের পর ভার্বটা কি হবে, আইএনজি হবে, কিন্তু একটা প্রিপোজিশনের পর কি হবে, ভার্ব বেস ফ্রম হবে, ভার্ব কি হবে
বেস ফর্ম হবে। যারা বেস ফর্ম চিনেন না তারা আমার গত ক্লাসটা করে নেবেন ইংলিশে, সেখানে আমি ভার্ব কিভাবে বেস ফর্ম হয়, ভার্ব কিভাবে প্রেজেন্ট ফর্ম হয়, ভার্ব কিভাবে পাস্ট ফর্ম হয়, ভার্ব কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, একটা ভার্বে চারটা ফর্ম থাকে, সেই চারটা ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়, ভার্ব কিভাবে প্লুরাল হয়, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো যদি কেউ মিস করে থাকেন সেই ক্লাসটা, গত ক্লাসে যে ক্লাসটা করেছি সেটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে 2 নম্বর রুলস। বলছিলাম যে কি টুটা বাকি ছিল। টু এর পর হয় যে ভার্বের বেস ফর্ম, টু এর পর কি হয় ভার্বের বেস ফর্ম, টু এর পর কি হয় ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে সবার কাছে ক্লিয়ার। টু এর পর ভার্বে কি হয় বেস ফর্ম হয়। যেমন আমি যদি লিখি আই লাভ টু প্লে, আই লাভ টু প্লে, আমি খেলাধুলা খেলতে ভালোবাসি। অথবা আমি লিখলাম কি টু আর ইজ হিউম্যান, বেস ফর্ম বোঝানো এমন কে কে আছেন আমি বলে দিব। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই কি ভুল। অথবা লিখলাম কি টু টেল, টু টেল এ লাই is a great sin, to tell a lie is a great sin, to tell a lie is a great sin, মিথ্যা বলা মহাপাপ। he is going to buy, he is going to buy a book, সে একটি বই কিনতে যাচ্ছে। এই দেখেন টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। প্রত্যেকটা টু এর পরে কি হয়েছে ভার্বের বেস ফর্ম হয়েছে। বেস ফর্ম কাকে বলে, বেস ফর্মের সাথে হচ্ছে কি এস বাই এস যুক্ত হতে পারবে না, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হতে পারবে না, বেস ফর্মটা পাস্ট হতে পারবে না, বেস ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারবে না, কোনো চেঞ্জ হতে পারবে না। এটা ভিত্তিটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, অর্থাৎ এটা ভার্বগত জন্মগতভাবে যেভাবে ছিল সেভাবেই সেটা থাকবে, সে কখনো কি হয় না চেঞ্জ হয় না। এটাই হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, ভার্ব বেস ভিত্তি মূল, সে জন্মগতভাবে যেভাবে ছিল সেভাবেই থাকবে, এটা নামই হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। হি ইজ গোয়িং টু বাই আ বুক, সে একটি বই কিনতে যাচ্ছে। তাহলে দেখেন প্রত্যেকটা টু এর পর একটা একটা কি হয়েছে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি আইএনজি হচ্ছে, হচ্ছে না। দেখেন প্রত্যেকটা টু এর পর ভার্ব কি হচ্ছে বেস ফর্ম হচ্ছে। তাহলে আমরা বলছিলাম কি যত প্রেপোজিশন আছে, যত প্রেপোজিশন আছে সব প্রেপোজিশনের পর ভার্ব কি হয় আইএনজি হয়। এক নাম্বার রুল শেষ। দুই নাম্বার রুলস যেটা পড়লাম সেটা হচ্ছে কি, দুই নাম্বার রুলস যেটা পড়ছি সেটা হচ্ছে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। দেখি এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলেন। এই দুইটা রুলস আর কি মৃত্যুর আগ পর্যন্ত যেন এই দুইটা রুলস আমরা না পড়ি, সবার কাছে একদম ওইভাবে ক্লিয়ার হতে হবে, যেন পরীক্ষার হলে আমরা যেন টু এর পর যেন কি চিন্তা না করি আইএনজি চিন্তা না করি, অথবা প্রেপোজিশনের পর যেন টু চিন্তা না করি, বা এস বাই এস চিন্তা না করি, বা অন্য কোনো ফর্ম যেন চিন্তা না করি। ওখানে পাস্ট দেওয়া থাকবে, ওরা আপনাকে কনফিউশন ফেলার জন্য পাস্ট ফর্ম দিবে, পাস্ট পার্টিসিপল ফর্ম দিবে, প্রেজেন্ট ফর্ম দিবে, বেস ফর্মও দিবে, আইএনজি ফর্মও দিবে, অনেক রকম ফর্ম তারা ক্রিয়েট করে দিবে, দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আমাদেরকে রুলস যখন মনে থাকবে তখন আর কোনো ধরনের আশা করি প্রবলেম হবে। তো এবার আমরা দেখবো যে কিছু কিছু টু আছে, টু এর পর তো বেস ফর্ম হয় জেনে গেলাম ইন জেনারেলি, ঠিক আছে। এখন দেখবো যে কিছু কিছু টু আছে যে টু গুলার পরে কি হয় ভার্ব আইএনজি হয়ে যায়। এক্সেপশনাল রুলস, কয়েকটা টু আছে যে টু গুলার পরে ভার্বটা কি হবে আইএনজি হবে। এখন ওই টু গুলো আমাদের একটু জানা দরকার, ঠিক আছে। কার কার জানা দরকার দেখি বলেন, যাদের জানার প্রয়োজন নেই তারাও বলেন, যাদের জানার প্রয়োজন আছে তারাও বলেন, ঠিক আছে। যদি মনে করেন যে প্রয়োজন আছে তাহলে আমি লিখবো। বেশি প্রয়োজন সবচেয়ে বেশি যে টু গুলার পর ভার্ব আইএনজি হয় সেই টুটাই বেশি আসে। টু যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয় সেই টুটাও আসে, কিন্তু যে টু গুলার পরে এটা লিমিট, তো টু এর পর তো সাধারণত ইন জেনারেলি কি হয় বেস ফর্ম হয়, কিন্তু 7 থেকে 8টা টু আছে যে টু গুলার পর ভার্ব কি হয় আইএনজি হয়। তার মানে ওই টু গুলা লিখে দিচ্ছি, ওই টু গুলা লিখে দিচ্ছি কোন কোনটি টু। এক নাম্বার হচ্ছে এডিক্টেড টু, সবাই লিখে রাখেন নোট, এডিক্টেড টু। 2 নাম্বার অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু। 3 নাম্বার উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। 4 নাম্বার বি সাপোজ টু,
বি সাপোজড টু, বি মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নাম্বার লুক ফরওয়ার্ড টু, হাজারবার আসছে এটা, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। 6 নাম্বার গেট ইউজ টু, গেট ইউজ টু। 7 নাম্বার কমিটেড টু, কমিটেড টু। 8 নাম্বার কনফেস টু, 8 নাম্বার। তাহলে কয়টা হয়েছে? 8টা গেছে অলরেডি। 9 নাম্বার অপোজড টু, অপোজড, অপোজড টু। 10 নাম্বার কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট। সবাই লিখে রাখেন, সবাই যারা যারা খাতা কলম নিয়ে বসছে তারা সবাই লিখে রাখেন। তারপর হচ্ছে 11 নাম্বার রিসর্ট টু, রিসর্ট, আর ই এস ও আর টি, রিসর্ট টু। তাহলে দেখুন কয়টা পড়ছি? প্রায় 11টা পড়ছি। 12 নাম্বার এটা লাস্ট, ডেভোটেড টু, ডেভোটেড টু। তো আশা করি সবাই লিখে রাখছেন, আর আশা করি সবাই লিখে রাখছেন। তারপর আচ্ছা আরেকটা আছে হেবিচুয়েট টু, হেবিচুয়েট, হেবিচুয়েটেড টু। তাহলে টোটাল 13টা, টোটাল কয়টা? 13টা। এই 13টা টু এর পর এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, উইথ এ ভিউ টু, বি সাপোজ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, কমিটেড টু, কনফেস টু, অপোজ টু, ডেভোটেড টু, হেবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, রিসোর্ট টু, ঠিক আছে। কয়টা টু বলছি দেখেন? এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, বি সাপোজ টু, বি সাপোজ টু মানে হচ্ছে কি এম, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়াজ, এম মানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে অবজেক্ট টু। আচ্ছা অবজেক্ট টুটা লেখা হয় নাই, অবজেক্ট টুটা লিখে রাখি, অবজেক্ট টু। আর একটা আছে অবজেক্ট টু, তারপর হচ্ছে কনফেস টু, অপোজ টু, তারপর হচ্ছে কন্ট্রিবিউট টু, রিসর্ট টু। এই সবগুলা টু এর পর কি হবে? ভার্ব আইএনজি হবে, ভার্ব কি হবে? আইএনজি। তাহলে কিন্তু এটা এই যে এখানে সবচেয়ে বেশি যেটা আছে, সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসছে, আমি যতগুলা পরীক্ষা দিছি, এডিক্টেড টু সবচেয়ে বেশি আসছে, অ্যাকাস্টম টু সবচেয়ে বেশি আসছে, উইথ এ ভিউ টু সবচেয়ে বেশি আসছে, বি সাপোজ টু সবচেয়ে বেশি আসছে, লুক ফরওয়ার্ড টু সবচেয়ে বেশি আসছে, গেট ইউজ টু সবচেয়ে বেশি আসছে। তার এইগুলো সবচেয়ে বেশি আসছে, প্রথম 6টা, প্রথম 6টা সবচেয়ে বেশি আসছে পরীক্ষার হলে। বিশেষ করে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো বিসিএস এর পর্যন্ত অনেকবার আসছে। যারা যারা বিসিএস প্রশ্ন সলভ করছেন তারা দেখবেন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু অনেকবার আসছে। তারপর হচ্ছে কমিটেড টু, কনফেস টু, অপোজ টু, রিসোর্ট টু, কন্ট্রিবিউট টু, অবজেক্ট টু, এগুলো আসে মোটামুটি, কিন্তু প্রথম 6টা খুব বেশি আসে। তো এই টু গুলো যদি আসে, ভার্বটা কি হবে বলছি? ভার্বটা হবে আইএনজি, ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি। যেমন দেখি আমি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলেই বুঝে যাবেন। যদি লিখে দেখি হি ইজ এডিক্টেড টু, হি ইজ এডিক্টেড মানে হচ্ছে আসক্ত আর কি, হি ইজ এডিক্টেড টু স্মোকিং, হি ইজ এডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানের মধ্যে কি আসক্ত, হি ইজ এডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানে আসক্ত, হি ইজ এডিক্টেড টু স্মোকিং মানে হচ্ছে সে ধূমপানে কি আসক্ত। তারপর আবার দিতে পারি হি ইজ গোয়িং উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে কি জন্য, উইথ এ ভিউ টু এটা প্রেপোজিশনাল ফ্রেজ, ফর এর যে অর্থ, অর্থাৎ ফর, এফ ও আর, ফর এর যে অর্থ, উইথ এ ভিউ টু সেম অর্থ। হি ইজ গোয়িং উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু বাইং, বাইং এ শার্ট, সে একটি নতুন, সে একটি শার্ট কেনার জন্য যাচ্ছে, ঠিক আছে। হি ইজ গোয়িং উইথ এ ভিউ টু বাইং, এই যে উইথ এ ভিউ টু আসছে না, উইথ এ ভিউ টুর পর ভার্বটা কি হয়ে গেছে? আইএনজি হয়ে গেছে। এই যে এডিক্টেড টু আসছে না, এডিক্টেড টু এর পর ভার্বটা কি হয়ে গেছে? আইএনজি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আরেকটা एग्जांपल দিতে পারি, যেমন আমি যদি বলি
তামিম was accustomed to মানে হচ্ছে অভ্যস্ত, ঠিক আছে? অভ্যস্ত, কেউ যদি কোনো কাজ অভ্যস্ততা বোঝায়, তামিম was accustomed to sleeping। দেখি বলেন এটা স্লিপটা কি হবে? তামিম was accustomed to sleep নাকি স্লিপিং? স্লিপ নাকি স্লিপিং বলে দেখি সবাই, ভার্বটা কি হবে? তাহলে যে টু গুলা লিখে দিছি ওই টু গুলার পর ভার্বটা কি হবে? আইএনজি হবে। আশা করি সবার কাছে ক্লিয়ার। কারো কাছে যদি ক্লিয়ার না হয় তিনি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথম রুলস হচ্ছে কি, প্রেপোজিশনের পর কি হয়ে যায়? নরমালি ভার্ব আইএনজি হয়ে যায়, তবে একটার পরে কি হয় না? আইএনজি হয় না। সেটা হচ্ছে কি টু, টু এর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আরেকটা পড়ছে কি, এই যে accustomed to, be supposed to, with a view to, resort to, object to, তারপর হচ্ছে কি বললাম? with a view to, তারপর হচ্ছে resort to, তারপর হচ্ছে object to, আরো আমরা accustomed to, এই ধরনের যা যা টু পড়ছি সবগুলোর পরে ভার্বটা কি হবে? আইএনজি হবে, ঠিক আছে? তো আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমি আইএনজি হবে যেরকম টু আর আইএনজি হবে না যেরকম টু, দুইটা एग्जांपल দিচ্ছি, যারা যারা পারবে আশা করি তারা কমেন্টে জানাবে। এক নাম্বার, they got used to gossip নাকি gossiping? নাকি টু গসিপ? নাকি হচ্ছে গসিপস? দেখি না বলেন। আরেকটা দিলাম, he has to go নাকি went নাকি going নাকি goes নাকি gone? देखिए দুটো আছে, that got used to gossip, gossiping, to gossip, gossips, he has to go, went, going, goes নাকি gone? he has to go, go মানে যেতে হবে, তাকে যেতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে কি টু, এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, তবে কোন টু এর পরে কি হবে সেটা অবশ্যই কমেন্টে জানান। কোন টু এর পরে কি হবে সেটা কমেন্টে জানান। তাহলে আমরা কিন্তু তিনটা রুলস অলরেডি পড়ছি, যে তিনটা রুলস একদম টুটস্থ হয়ে যাওয়ার কথা সবার কাছে একদম টুটস্থ হয়ে যাওয়ার কথা। কেউ যদি না বুঝে থাকেন তিনি অবশ্যই আমাদেরকে জানাবেন। কোনো কিছু যদি না বুঝেই থাকেন, আমি আগে বলি টু এর পরে সাধারণত টু এর পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। বেস ফর্ম, এখানে বেস ফর্ম কোনটা? এখানে বেস ফর্ম কোনটা? এখানে বেস ফর্ম কোনটা? এখানে আছে বেস ফর্ম গসিপ, এখানে বেস ফর্ম হচ্ছে কি গো, কারণ এটার সাথে কিছু যুক্ত হয়নি। গসিপের সাথে কিছু যুক্ত হয়নি, গো এর সাথেও কিছু যুক্ত হয়নি, দুই জায়গার মধ্যে গসিপ আর গো হচ্ছে বেস ফর্ম। কিন্তু টু এর পরে সাধারণত কি হয়? বেস ফর্ম হয়। এই যে হি হ্যাজ টু গো, হি হ্যাজ, এইখানে টু আছে না, টু এর পরে সাধারণত কি হবে? বেস ফর্ম হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে গো, এটাই আনসার এখানে। কিন্তু আমি বলছিলাম যে কিছু কিছু টু আছে যে টু গুলার পর, এই যে টু গুলা লিখে দিয়েছিলাম না একটা লিস্ট, পুরো চারটা লিখে দিয়েছিলাম না একটু আগে, গেট ইউজ টু, এর পাস্ট কি? গট ইউজ টু, কি গেট এর পাস্ট ফর্ম হচ্ছে কি? গট। তো গেট ইউজ টু, এই যে গেট ইউজ টু এর পরে কি হয় বলছিলাম? ভার্ব আইএনজি হয়। শুধু গেট ইউজ টু না, গেট ইউজ টুর সাথে আরো 13টা টু আছে, ওর আরো 13টা ভাই আছে, ঠিক আছে? বি সাপোজ টু আছে, অবজেক্ট টু আছে, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু আছে, তারপর হচ্ছে অ্যাকাস্টম টু আছে, তারপর হচ্ছে যে রিসোর্ট টু আছে। তা এই ধরনের আরো অনেকগুলো টু আমরা একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে টুগুলোর পর ভার্বটা কি হয়? আইএনজি হয়, ঠিক আছে? তো তার মধ্যে একটা টু ছিল কি? গেট ইউজ টু। তার মধ্যে একটা টু কি ছিল? গেট ইউজ টু, যে টুটার পরে ভার্বটা কি হবে? আইএনজি হবে। এখানে গসিপটা হচ্ছে কি? বেস ফর্ম, টু প্লাস গসিপ, এটা হচ্ছে ইনফিনিটিভ। গসিপস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর গসিপিং এটা হচ্ছে আইএনজি ফর্ম। তার মানে এটাই হচ্ছে কি, যেটা আইএনজি হয়েছে সেটাই হচ্ছে কি আনসার। তো সবাই ক্লিয়ার কিনা বলেন? এই তিনটা রুলস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়? যদি এই রুলসটা ক্লিয়ার হয় সেক্ষেত্রে আমি কিন্তু পরের রুলসে যাব। ক্লিয়ার না হলে কিন্তু পরের রুলসে গিয়ে লাভ নেই। ওভারঅল যদি আপনি যে একটা ক্লাস থেকে একটা ক্লাসে আমি আপনাকে একটা 50টা রুল পড়া দিই, আপনার মাথায় একটাও ঢুকলো না, সে পড়ার কোনো ভ্যালু নাই। আপনি যদি একটা ক্লাস যদি 5টা পড়া দিই, 5টাই ভালোভাবে বুঝেন, এই পড়ার ভ্যালু আছে ভাই।
একসাথে গাদা দিয়ে আমি যদি 2 মিনিট আলোচনা করে আপনাকে 2 ঘন্টার মধ্যে পুরো রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দিতে হবে, কোনো ব্যাপার না আমার জন্য সেটা। কিন্তু আপনি কিছু বুঝলেন না, দিন শেষে কি পড়াইছে আপনি বুঝলেন না, তো সেক্ষেত্রে এটা কোনো ভ্যালু নাই। আপনি যদি এই 5টা রুল পড়াই পুরো ঘন্টার মধ্যে, এই 5টা রুল যদি আপনি ক্যাচ করে নিতে পারেন মাথার মধ্যে, সেটাই আপনার জন্য এনাফ। এই 5টা আপনি পরীক্ষা হলে যথাযথ অ্যাপ্লাই করতে পারবেন। আর 50টা একসাথে পড়ায় যদি একটা অ্যাপ্লাই করতে না পারেন, সে পড়ার ভ্যালু নাই। তা আপনারা যারা বুঝছেন তারা অবশ্যই কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আমরা 3টা রুলস পড়ছি। প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বটা কি হবে? ওই ভার্বটা হবে আইএনজি। আর টু এর পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম। তবে কিছু কিছু টু আছে যে টু এর পরে কি হয়, যে টু গুলার পর ভার্ব আইএনজি হয়, ঠিক আছে? এবার আমরা 4র্থ নম্বর রুলসে যাই। 4 নম্বর রুলস, 4 নম্বর রুলস, ডো, ডাস, ডিড, ডো ডাস ডিড। ডো ডাস ডিড এর পর ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম হয়। দেখেন ডু এবং ডাস দুইটা প্রেজেন্টে, ডিড হচ্ছে কি পাস্টে। ডু ডাস ডিড এর পরে ভার্ব যদি আসে, ওই ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। যেমন আমি যদি বলি ডু ডাস ডিড, এই 3টা প্রত্যেকটা অনেক ভাবে আসতে পারে। আমি যদি বলি, দেখেন, ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? দেখেন ডু আসছে, ডু এর পরে একটা সাবজেক্ট আসছে, এরপরে কি আসছে? ভার্ব আসছে। এই ভার্বটা কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। ভার্বটা কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। তাহলে ডু এর পরে কি পাইছি আমরা? বেস ফর্ম পাইছি। অথবা আমি লিখলাম যে I don't play cricket, কি লিখলাম? I do not play, আচ্ছা এখানে ফুটবল লিখলাম, মনে করেন ফুটবল। I do not play football, আমি ফুটবল খেলি না। এই যে ডু এর পর ভার্বটা কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। সাবজেক্ট থাকুক নট থাকুক মাঝখানে, দ্যাটস নট ফ্যাক্ট। মনে হয় আবার লিখলাম যে he does not work properly, সে যথাযথভাবে কি করে না? কাজ করে না। সে যথাযথভাবে কি করে না? কাজ করে না। যে ডাস আসছে, তাহলে ডুও পাইছি, ডাসও পাইছি। ডাসের পর কি হয়েছে? ভার্বের বেস ফর্ম। ডাসের পর কি হয়েছে? ভার্বের বেস ফর্ম। আবার লিখলাম যে কি, ডাস হি এনজয় হবে নাকি এনজয়স হবে? এনজয় হবে, ঠিক আছে? এনজয় হবে। এখানে এনজয়স হবে না, এখানে ওয়ার্কস হবে না, এখানে প্লেস হবে না, এখানে প্লেস হবে না, প্লেইং হবে না, কিছু হবে না, ঠিক আছে? ভার্বটা বেস ফর্ম হবে। ডাস হি এনজয় টকিং টু আদার্স? সে কি অন্যদের সাথে কথা বলাটা এনজয় করে? তার মানে হচ্ছে ডাস। ডাসের পরে কি হয়েছে? ভার্বটা বেস ফর্ম হয়েছে। ডাসের পরে ভার্বটা কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। ডু এর পরে ভার্বটা বেস ফর্ম হয়েছে। ডু এর পরে ভার্বটা বেস ফর্ম হয়েছে। তারপর আমি আবার দিতে পারি এখানে ডিড ইউ কাম হিয়ার? তুমি কি এখানে এসেছিলে? ডিড এর পর ভার্বটা কি হয়েছে? বেস ফর্ম হয়েছে। ডিড এর পর ভার্বটা কি হয়েছে? যদি বলে যে না, হি ডিডন্ট কাম হিয়ার, সে এখানে আসেনি, তাহলে কি হয়েছে? ডু ডাস ডিড। ডু ডাস ডিড ভার্বের যদি আসে, প্রশ্নের মধ্যে নেগেটিভ আকার আসুক বা প্রশ্নবোধক আকার আসুক, তাহলে কি হবে? বেস ফর্ম বসবে। সবার কাছে ক্লিয়ার কিনা? একদম সব স্টুডেন্টের কাছে ক্লিয়ার কিনা বলেন, দেখি বলেন। ডু ডাস ডিড। তাহলে আমরা প্রথম রুলসটা বলছি কি, প্রেপোজিশনের পর ভার্ব আইএনজি। প্রেপোজিশনের পর যদি ভার্ব আসে, ভার্বটা কি হবে? আইএনজি হবে, ঠিক আছে? আবার যদি কি হয়, টু আসে, টু এর পর ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। আবার কিছু কিছু টু আছে, যে টু এর লিস্ট একটু আগে দিয়েছিলাম, অবজেক্ট টু হতে পারে, লুক ফরওয়ার্ড টু হতে পারে, উইথ এ ভিউ টু হতে পারে, অ্যাকাস্টম টু হতে পারে, তারপর হচ্ছে রিপোর্ট টু হতে পারে, তারপর হচ্ছে অ্যাকাস্টম টু হতে পারে, বি সাপোজ টু হতে পারে, গেট ইউজড টু হতে পারে। এভাবে অনেকগুলো টু, 13 থেকে 14টা টু আমি কিন্তু লিস্ট লিখে দিয়েছিলাম। ওই টুগুলোর পর যদি ভার্ব আসে, সেই ভার্বটা কি হবে? আইএনজি হবে, ঠিক আছে? কারো যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয়, তিনি অবশ্যই জানাবেন। তাহলে কি বলছি, ডু ডাস ডিড এর পরে কি হবে? লাস্ট 4 নম্বর রুলসটা, ডু ডাস ডিড এর পর ভার্বের বেস ফর্ম হবে। আমরা কিন্তু 4টা রুলস অলরেডি পড়ছি, 4টা রুলস পড়ছি। এই 4টা রুলস আশা করি যারা যারা শুরু থেকে ছিলেন সবার কাছে ক্লিয়ার। 4টা রুলস যারা যারা শুরু থেকে ছিলেন সবার কাছে ক্লিয়ার। এখন আমরা পরের রুলসে যাব। পরের রুলস দেখেন,
5 নাম্বার রুলস, এম এ এম এ এম এ মানে হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, সবাই মনে রাখবেন এই শব্দটা। এম এ মানে হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্বের পর যদি কোন ভার্ব আসে, ভার্বটা কি হবে? পরে ভার্ব বেস ফর্ম হবে। ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। মডাল অক্সিলিয়ারি ভার্ব গুলা কি কি দেখি, সবাই একটা একটা করে মডাল অক্সিলিয়ারি ভার্ব লিখেন, একে যারা যারা পারেন, অনেকে হয়তো বা পারেন না, আমি লিখে দিব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, would rather, had better, ought to, am to, is to, are to, have to, has to, had to, was to, were to, am going to, is going to, are going to, was going to, are going to, had rather, had better, এগুলাই হচ্ছে সবগুলা কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, কয়েকটা আমি লিখে দিচ্ছি, দেখেন দেখেন। ক্যান, তারপর হচ্ছে কি কুড, তারপর হচ্ছে কি শ্যাল, তারপর হচ্ছে শুড, শ্যাল শুড, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে উড। দেখেন, ক্যান কুড, ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, শ্যাল হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার, শুড হচ্ছে পাস্ট, উইল হচ্ছে ফিউচার, উড হচ্ছে পাস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে মে প্রেজেন্ট, তার মেয়ের পাস্ট হচ্ছে মাইট, তারপর হচ্ছে নিড, তারপর হচ্ছে ডেয়ার, তারপর হচ্ছে হ্যাড বেটার, উড রাদার। এগুলো সবগুলো হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। তারপর আরো অনেকগুলো যেগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার আছে না, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সাথে যদি টু যুক্ত করেন তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে? মডাল অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাবে। এম টু, ইজ টু, আর টু, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু, ওয়াজ টু, ওয়ার টু, সবগুলা কি হয়ে গেছে? এখন মডাল অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেছে। আবার এম গোয়িং এর সাথে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, সবগুলা লেখা পসিবল না, সেই জন্য মুখে বলে দিচ্ছি। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাড বেটার, উড রাদার, তারপর হচ্ছে ought to, ought to, তারপর এগুলো সবগুলোর পর ভার্ব কি হবে? ভার্বটা বেস ফর্ম হবে। ভার্বটা কি হবে? বেস ফর্ম। ভার্বটা কি হবে? বেস ফর্ম। এই যে লিখে দিছি, উপরে লিখছি, আবার এখানে লিখলাম। এগুলো সবগুলোর পর ভার্বটা কি হবে? এম এ। এম এ মানে হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার। অক্সিলিয়ারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। প্রথম হচ্ছে কি ভি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, এগুলো হচ্ছে ভি ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, এগুলো হচ্ছে কি হ্যাভ ভার্ব। আবার হচ্ছে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান, এগুলো হচ্ছে ডু ভার্ব। তারপর হচ্ছে বাকিটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। 4 নাম্বারটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, যা যা আছে সবগুলো হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্বের পর যদি কোনো নতুন কোনো ভার্ব আসে, মেইন ভার্ব আসে, সেই মেইন ভার্বটা বেস ফর্ম হবে। কোন ফর্ম হবে? বেস ফর্ম, নট ফ্রম। ফ্রম না, ফর্ম। অনেক ফর্ম ফর্ম মনে করে, ফ্রম আর ফর্মের মধ্যে বেশ কম আছে। তো এই কয়েকটা দেখি, আমি এক্সাম্পল দিচ্ছি, আপনারা এগুলো করেন। দেখি, দেখেন, ইউ শুড, ইউ শুড স্টাডি নাও, নাকি স্টাডিজ, নাকি স্টাডিং, নাকি টু স্টাডি, এটা বলেন সবাই। ঠিক আছে, শুড এটা হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। তারপর আরেকটা লিখি, দে মাস্ট, দে মাস্ট ডু, নাকি ডুইং, নাকি ডান, নাকি ডিড, দেখি বলেন। মাস্ট, মাস্টের পর কি হবে? ভার্বটা কোন ফর্ম হবে? শুড এর পর ভার্বটা কোন ফর্ম হবে? এই দুইটা আনসার সবাই করেন। এই দুইটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। শুড মডাল অক্সিলিয়ারি ভার্ব, মাস্ট মডাল। আমরা কিন্তু মডাল অক্সিলিয়ারি ভার্বের উপর পুরোটা একটা ক্লাস নেব। মডাল অক্সিলিয়ারি ভার্বের জন্য কি এই যে এখন পড়াচ্ছি, এটা শুধু একটা রুলস।
মানে এগুলোর উপর ভার্বের বেস ফর্ম। কিন্তু মডাল অক্সিলিয়ারি ভার্বের কিছু কি আছে, প্রয়োগ আছে। মে কোথায় ব্যবহৃত হয়, মাইট কোথায় ব্যবহৃত হয়, শ্যাল কোথায় ব্যবহৃত হয়, শুড কোথায় ব্যবহৃত হয়, এম টু, ইজ টু, আর এগুলো কোথায় ব্যবহৃত হয়, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো কোথায় ব্যবহৃত হয়, হ্যাড বেটার এটা কোথায় ব্যবহৃত হয়, উড রাদার এটা কোথায় ব্যবহৃত হয়, নিড ডেয়ার এগুলো কোথায় ব্যবহৃত হয়, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার সহ, প্রত্যেকটা আলাদা আলাদা রুলস সহ আমরা কিন্তু বিস্তারিত শিখবো। পেইড বেচে হোক বা যদি কখনো ফ্রি ক্লাসে ক্লাস নেওয়ার সুযোগ হয় তখন আমরা কিন্তু শিখবো, ঠিক আছে। তো এখন দেখেন শুড এর পরে কি হবে, ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম নাকি ইনফিনিটিভ। মাস্ট এর পর কি হবে, এই দুইটা সবাই জানেন। এগুলোর উপর অবশ্যই অবশ্যই মডাল অক্সিলিয়ারি ভার্ব থেকে আসে, 100% আসে। এটা কিন্তু একদম চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে কি, চিরন্তন সত্য হচ্ছে আপনার মডাল অক্সিলিয়ারি ভার্ব থেকে অবশ্যই প্রশ্ন আসে। মডাল অক্সিলিয়ারি ভার্ব থেকে প্রশ্ন আসে এবং সেটা খুব বেশি আসে। একটা দুইটা প্রশ্ন না, অনেক বেশি প্রশ্ন মডাল অক্সিলিয়ারি ভার্ব থেকে আসে প্রত্যেকটা পরীক্ষায়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে আপনার বিসিএস এর মতো পরীক্ষা, শিক্ষক নিবন্ধনের মতো পরীক্ষা, প্রাইমারি নিয়োগের মতো পরীক্ষা, অন্যান্য যে সরকারি নিয়োগ পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষায় এই যে এই ইয়াটা বেশি থাকে, কোনটা, মডাল অক্সিলিয়ারি ভার্বটা, ঠিক আছে। স্টাডি ডু, যেটা বলতে চাইছিলাম, মডাল অক্সিলিয়ারি ভার্বের পর সবসময় কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এটা সবার কাছে বুঝছি কিনা, মডাল অক্সিলিয়ারি ভার্বটা সবার কাছে ক্লিয়ার কিনা, মডাল অক্সিলিয়ারি ভার্ব সবার কাছে ক্লিয়ার কিনা বলেন। আমরা এখন কয়টা রুলস পড়ছি, প্রায় 5টা রুলস পড়ছি। একটা হচ্ছে কি, প্রথম রুলসটা পড়ছিলাম প্রেপোজিশনের পর ভার্ব আইএনজি হয়, তারপর রুলসটা হচ্ছে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, তারপর হচ্ছে কিছু টু আছে যে টু গুলোর পর ভার্ব আইএনজি হয়, আবার পরের রুলসটা হচ্ছে ডু ডাজ ডিটের পর ভার্বের বেস ফর্ম হয়। এখন পড়ছে মডাল অক্সিলিয়ারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। এখন দেখবো যে 6 নাম্বার, হ্যাভিং। হ্যাভিং এবং টু বি এই দুইটার পর ভি3 হয়। এই দুইটার পর কি হয়, ভি3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অনেকে ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং এর পর কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি লিখি হ্যাভিং গন টু মার্কেট, হ্যাভিং গন টু মার্কেট, ঠিক আছে, বাজারে গিয়ে। আই টুক টু বুকস, আমি বাজারে গিয়ে মার্কেটে গিয়ে কি নিলাম, দুইটা বই নিলাম। দেখেন হ্যাভিং এর পরে কি হয়েছে এখানে, ভার্বটা, এটা হচ্ছে রাইট ফর্ম। আমরা আলোচনা করতেছি রাইট ফর্ম মানে ভার্বের যথাযথ ফর্মটা, মানে ভার্বের যথাযথ প্রয়োগটা আমরা আলোচনা করতেছি। হ্যাভিং এর পর কি হয়েছে এখানে, ভার্বটা বি3 হয়েছে। ভার্বটা কি হয়েছে, বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গন, ঠিক আছে, ক্লিয়ার। তো দেখেন এখানে হ্যাভিং এর পর কি হয়েছে, গন মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে আরেকটা एग्जांपल দিই, সেটা আপনারা করবেন। he was দেখি বলেন এটা হ্যাং, তারপর নাকি হাং, HUNG হাং, তারপর হচ্ছে HNGED হ্যাংড, তারপর হচ্ছে হ্যাঙ্গিং। দেখেন হ্যাভিং এবং টু বি, এই যে টু বি শব্দ যদি ডাইরেক্ট থাকে এবং হ্যাভিং যদি সরাসরি থাকে, এই দুইটার পর যদি কোনো ভার্ব আসে, ভার্বটা কি হবে, ভি3 হবে। মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা বলেন। এখানে হ্যাভিং এর পর তো গন দিলাম, টু বি এর পর কি হবে বলেন দেখি, ভি3 কোনটা আছে এখানে, হ্যাং, হাং, হ্যাংড, হ্যাঙ্গিং, দেখি বলেন এখানে টু বি এর পর কোনটা আছে, ঠিক আছে। তো এরপর রুলস আমরা চলে যাই। এটা আনসার হবে আসলে হচ্ছে কি আপনার হাং, ঠিক আছে। এটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হাং, ঠিক আছে, এটাই আনসার হবে এখানে। তো টু বি এবং হ্যাভিং এর পর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। সবার কাছে আশা করি ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আসেন 7 নাম্বার রুলস। সেন্টেন্সে যদি কি থাকে, অলওয়েজ এই শব্দটা থাকে, কি কি থাকে, অলওয়েজ, তারপর হচ্ছে এভরিডে, এভরিডে অথবা এভরি নাইট, এভরিডে যে এভরি নাইট হতে পারে। তারপর হচ্ছে যে রেগুলারলি,
রেগুলারলি, অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, ঠিক আছে। তারপর হচ্ছে যে নরমালি অথবা সামটাইমস অথবা অফেন অথবা অকেশনালি, অকেশনালি। তারপর হচ্ছে জেনারেলি, তারপর আমরা দিতে পারি এখানে, তো এই শব্দগুলো যদি থাকে অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, নরমালি, সামটাইমস, অফেন, অকেশনালি, জেনারেলি, তার এই শব্দগুলো যদি থাকে, অথবা নেভার, নেভার, এই শব্দগুলো যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে, ওই সেন্টেন্সটা হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি টেন্স না বুঝে থাকি, যারা টেন্স বুঝি তারা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝি, যারা টেন্স বুঝি না তাদের জন্য কি বলি, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, জাস্ট সাবজেক্ট প্লাস ভি1, সাবজেক্ট প্লাস কি ভি1, ঠিক আছে। ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে হচ্ছে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। মনে করেন আমি লিখলাম যে আই অলওয়েজ কাম হেয়ার, আমি সবসময় কি এখানে আসি। যেমন এখানে অলওয়েজ থাকার কারণে এখানে কি হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কামটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। অথবা আমি লিখতে পারি, একটা एग्जांपल দিচ্ছি, সেটা আপনারা আনসার করুন দেখি। মনে করেন যে লিখলাম, এটা মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি এটা হলো অলওয়েজ, এভরিডে, রেগুলারলি। এভরিডে মানে হচ্ছে এভরি নাইট, এভরি ইয়ার, সবগুলো হতে পারে। এভরিডে, এভরি উইক, এভরি যুক্ত যারা আছে আর কি, এভরিডে ওটা মিন করছি, এভরিডে, এভরি ইয়ার, এভরি উইক, এভরি মান্থ যা যা আছে। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে করেন আমি লিখলাম যে কি, রাকিব ইউজুয়ালি, এখানে একটা অপশন আছে, অপশন দিলাম স্টার্ট স্টাডি, তারপর হচ্ছে কি স্টাডিড, তারপর হচ্ছে স্টাডিং, তারপর হচ্ছে স্টাডিজ। দেখি বলেন এখানে কি হবে। রাকিব ইউজুয়ালি, রাকিব সাধারণভাবে কি করে? পড়াশোনা করে, তাহলে কি স্টাডি, অথবা এখানে আপনার থাকতে পারে উইল স্টাডি, পরীক্ষার হলে থাকতে পারে উইল স্টাডি, এভাবেও থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে হ্যাভ স্টাডিড, অথবা হ্যাজ স্টাডিড, এভাবে থাকতে পারে, ঠিক আছে। অথবা হ্যাজ স্টাডিড, কোনটা হবে? হ্যাভ স্টাডিড, হ্যাজ স্টাডিড, উইল স্টাডি, স্টাডিজ, স্টাডিং, স্টাডিড, স্টাডি, কোনটা হবে বলেন দেখি তো। রাকিব ইউজুয়ালি, তাহলে ইউজুয়ালি শব্দ যদি থাকে তাহলে কি বলছিলাম, সাবজেক্ট প্লাস ভি1 মানে হচ্ছে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এখানে প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় আছে বলেন তো দেখি। স্টাডি, স্টাডিজ, দুইটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। শুধু স্টাডিটা, আবার শুধু স্টাডিকে বেস ফর্মও বলা হয়, স্টাডিকে বেস প্রেজেন্ট ফর্মও বলা হয়। কিছু কিছু যদি যুক্ত না থাকে সেটাকে বেস ফর্ম তো বলা হয়, আবার সাথে এটাকে প্রেজেন্ট ফর্মও বলে। প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকতেও পারে, এস বাই এস নাও থাকতে পারে, দুটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। আবার বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হতে পারে না, ঠিক আছে। স্টাডি তো বেস ফর্ম আছে, আবার এটা প্রেজেন্ট ফর্ম, আবার স্টাডিজ এটাও প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম যেখানে কোনটা বসবে, এখানে স্টাডি বসবে না স্টাডিজ বসবে। যেহেতু রাকিবটা হচ্ছে কি সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলার। রাকিব যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। স্টাডি আর স্টাডিজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? যে ভার্বটার সাথে এস বাই এস যুক্ত হয় সেটাই তো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে এস বাই এস যুক্ত আছে কোনটার সাথে? স্টাডিজ এর সাথে নাকি স্টাডি এর সাথে? দেখি এটা কমেন্ট করে জানান, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্ট জানান দেখি এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে কোথাও, সেক্ষেত্রে কি হবে। তো আশা করি সবার কাছে ক্লিয়ার। এবং এই যদি অলওয়েজ, এভরিডে, রেগুলারলি, নরমালি, সামটাইমস, অফেন, অকেশনালি, জেনারেলি, নেভার, এগুলো এই শব্দগুলো যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে, তাহলে কি হবে? প্রথমে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। আশা করি সবার কাছে ক্লিয়ার এটা।
এখন দেখবেন আমরা ভার্বের পাস্ট ফর্ম কখন বসে, কোন কোন শব্দ থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে সেটা একটু লিখে দিচ্ছি। কোন কোন ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, দেখেন যদি থাকে যে কি অনস, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অনস থাকলে once upon a time, once upon a time। যদি থাকে যে কি previous day অথবা previous night অথবা yesterday, yesterday অথবা ago অথবা long ago। তাহলে কি কি বলছো, once, once upon a time, previous day বা previous night, yesterday, ago, long ago। তারপর যদি লাস্ট যুক্ত কিছু থাকে, লাস্ট ডে অথবা লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট এরা, লাস্ট ডিকেড, লাস্ট মান্থ অথবা লাস্ট উইক, যাই থাকুক না কেন লাস্টের সাথে, অর্থাৎ লাস্ট যুক্ত যদি কি থাকে, ডে থাকে, নাইট থাকে, ইয়ার থাকে, এরা থাকে, ডিকেড থাকে, মান্থ থাকে। ডিকেড মানে দশক, এরা মানে হচ্ছে যুগ, উইক মানে সপ্তাহ, মান্থ মানে মাস। তো এগুলো যদি থাকে তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস কি হবে B2। সাবজেক্টের পর যে ভার্ব আসে সেটা কি হবে B2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, কি কি থাকলে, once থাকলে, once upon a time থাকলে, previous day বা previous night থাকলে, yesterday থাকলে, once থাকলে, once upon a time থাকলে, তারপর লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট এরা, লাস্ট ডিকেড, লাস্ট উইক, লাস্ট মান্থ, এই শব্দগুলো যদি থাকে তাহলে ওই ভার্বটা কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, সবাই লিখে রাখেন যারা যারা। তো একটা एग्जांपल দিই, নাদিয়া attend in the class, yesterday। দেখি বলেন এটা আপনার কি হবে, attend নাকি attended নাকি attends নাকি নাকি attending? ঠিক আছে, কোনটা হবে বলেন, নাদিয়া attend, attended, attends, attending, কোনটা হবে বলেন, 1 2 3 4 কোনটা হবে এখানে, এক নাম্বার থেকে আরেকটা দিই, once I come to Dhaka, একবার আমি ঢাকা গিয়েছিলাম। once মানে একদা, তাহলে এখানে কি কাম হবে নাকি কেম হবে নাকি কামস হবে নাকি কামিং হবে নাকি টু কাম হবে? এই সময় জানান, কাম, কেম, কামস, কামিং, টু কাম কোনটা হবে বলেন দেখি, once এর পর কোনটা হবে, once এর পর কোনটা হবে দেখি বলেন সবাই, কাম নাকি কেম নাকি কামস নাকি কামিং নাকি টু কাম, কোনটা হবে বলেন প্লিজ। once আছে এখানে, এখানে once আছে আর এখানে yesterday আছে, এই দুইটা যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বলছিলাম যে কি সাবজেক্ট হবে, তারপর কি হবে B2 হবে, সাবজেক্ট হবে তারপর B2 হবে। প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করে জানান, প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করে জানান প্লিজ, এই রোজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসছে এখান থেকে। যদি কি অতীতের কোন শব্দ দেখতে পাই তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস B2 হবে, সাবজেক্ট প্লাস কি হয় B2। আর যদি জেনারেলি, অকেশনালি, ডেইলি, ইউজুয়ালি, নরমালি, অফেন, তারপর হচ্ছে এই শব্দগুলো যদি দেখি তাহলে ওটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি 8 নাম্বার রুলস পড়তেছি, এটা কয় নাম্বার রুলস, 8 নাম্বার রুলস পড়তেছি। আরো ইম্পর্টেন্ট দুইটা কি তিনটা রুলস পড়বো আজকের ক্লাস, তো 10টা যদি রুলস পড়ি 10টা যেন আমাদের ক্যাচ আপ করে যেতে পারে আমরা আজকের ক্লাস থেকে। অ্যাটেন্ডস দিয়েছে একজন স্টুডেন্ট, অ্যাটেন্ডস কেন দিয়েছেন আপনি, একজন স্টুডেন্ট অ্যাটেন্ডস এটা দিয়েছে, এটা অ্যাটেন্ডস হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
এটা প্রেজেন্ট ফর্ম, এটা হবে না। এটাও প্রেজেন্ট বা বেস ফর্ম, এটা হবে না। অ্যাটেন্ডিং, যেহেতু আইএনজি আছে হবে না। পাস্ট ফর্ম শুড নট অ্যাটেন্ডেড, ঠিক আছে, এটাই आंसर। অনস থাকার কারণে, এখানে অনস থাকার কারণে কি বলছিলাম, ভার্বের পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম কোনটা? কাম হবে না, কামস হবে না, কামিং হবে না, টু কাম হবে না, হবে হচ্ছে কি কেম, হবে হচ্ছে কি কেম, ঠিক আছে। তো সবার কাছে আশা করি ক্লিয়ার, একদম সব স্টুডেন্টের কাছে ক্লিয়ার কিনা, কোথায় ভার্বের বা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর কোথায় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, এই দুইটা ক্লিয়ার সব স্টুডেন্টদের কাছে কি ক্লিয়ার কিনা বলেন।